এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত, 90 দিন নির্বাচন পিছাইতে পারে একটা দৈব ক্রমে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। আজ বিষয়টা কোয়ার্টার ফাইনাল লেভেলে আসছে বলে মনে হয়। নিশ্চয়ই এই খেলাধুলা কাল পরশু এবং তারপরের দিন চলবে, যেটি বলা হচ্ছিল 20 তারিখের মধ্যে এই ঘটনার একদম স্পষ্ট মেরুকরণ হবে। এইসব আলামত কি নির্বাচন সঠিক সময় হবার না নির্বাচন পিছিয়ে যাবার? আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। মানে আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? শেখ হাসিনার দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূস ভয় পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, নির্বাচন স্থগিতের জন্য আদালতে যে রিট করেছিলেন একজন আইনজীবী, সেটা হয়তো বাস্তবায়নের পথে। জি হ্যাঁ, নির্বাচন পেছাতে পারে, তাও আবার 90 দিন, এমনটাই দাবি করা হচ্ছে। আবার ওই দিক থেকে দেখা যাচ্ছে দিল্লিতে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা বৈঠক করেছেন। তারা চাচ্ছে তারা এই অবৈধ ইউনূস সরকারের আন্ডারে কোন রকম নির্বাচন করবে না, তারা নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চান, এমন বলে দাবি করেছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত, 90 দিন নির্বাচন পিছাইতে পারে একটা দৈব ক্রমে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন আবহ বইছে, ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন। এই নির্বাচন কেন বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা চলছে? এটা কি সত্যিই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ? এই নির্বাচন কি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে কেন্দ্র করে? প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাপকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটা আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। গণতন্ত্রের জন্য যেই প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংস্কার কার জন্য? জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য? ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা, সব মিলিয়ে কি এটি কোনো সুপরিকল্পিত বিদেশি মেটিকিউলাস ডিজাইনের অংশ? একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে? আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান, যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল, তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে। কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন, গুম, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা। সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল, তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল। সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল, আমরা কোনো নির্বাচন চাই না। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। নিজেদের ক্ষমতায়ন পাকপোক্ত করতে শুরু হলো নির্বাচনী কার্যক্রম। কোটা, মেধা, ছাত্র সবকিছুই যেন এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এখন আর আলোচনায় নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, নেই মেধা বা যোগ্যতার প্রশ্ন। এখন শুধু একটাই শব্দ, পতিত শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা কি এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ? এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে।
প্রিয় দর্শক, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন হবে, যেখানে ভোটে জয়ী হবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে কি দেখা গেল? নিজেদের ক্ষমতায়ন দিয়েই অবৈধ বিষয়কে বৈধ করার চেষ্টা। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? যা পরে প্রকাশ্যে আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে, যা আগে ছিল সাধারণ মানুষের অজানা। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। দিল্লি থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনাও স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন ও গণভোট কোনোটাই বৈধ নয়। হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে হবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, অন্য দল 2024-এর নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভোলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই। আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কিনতে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে, এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে। আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি, সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, কারণ 2008-এর নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে। এবং প্রিয় দর্শক, দীর্ঘ 18 মাস ধরে সংস্কারের নামে রাজনীতি, জনগণের নিরাপত্তাহীনতা, অর্থনীতির বড় ধস, আর তার মধ্যেই একই দিনে নির্বাচন ও গণভোট। এ কি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত নয়? কারণ বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন নির্বাচনের কথা উল্লেখ নেই। এমনকি এই নির্বাচন বাতিল বা অন্তত 90 দিনের জন্য স্থগিত করার দাবিতে ইতোমধ্যেই রিট দায়ের হয়েছে। আইনজীবীরা স্পষ্ট করে বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বদলীয় অংশগ্রহণ অনিবার্য। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে
ভিজিট করেছি। তো গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। প্রিয় দর্শক, নির্বাচন মানেই শুধু ক্ষমতার পালাবদল নয়, নির্বাচনের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ও সামাজিক ব্যবস্থা এবং সর্বোপরি গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই এই নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন হওয়া আমাদের সবার দায়িত্ব। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন। শেখ হাসিনার দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূস ভয় পাচ্ছেন। 1.5 বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকা রাজনীতিতে শুধু আরেকটি খবর নয়, বরং এটি একটি সতর্কবার্তা। দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল। দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা, তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নয়। এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ। এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে। একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা, আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা। অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে। এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে। এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? সঙ্গত কারণ আছে, কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে। ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে শত্রু মনে করবেই, কিন্তু সেটা তো মনে করার কথা নয়। তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায়, যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয়, তারা অনেক কিছু করছে, তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে। কিন্তু এই সরকার তো তা নয়। এই সরকার একটি রাজনৈতিক সরকার, আপনি যত কিছুই বলুন না কেন। ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি, জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, যায়নি, আওয়ামী লীগ কেন যাবে? এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা। কিন্তু তার চাইতে বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল 2024 সালের জুলাই আগস্টে 1400 জন নিহতের ভয়াবহ তথ্য দিয়ে, সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল। এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে, কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি। এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না। এমনকি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সে বিষয়টিও নেই। প্রকৃতপক্ষে এটি একটি লয়ারলি স্ট্র্যাটেজি ছিল। তারা দেখতে চায় যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথের মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে ন্যারেটিভকে প্রতিহত করা যায় কিনা, অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে প্রতিহত করা যায় কিনা, এবং সেটা খুবই জরুরি। কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে 1400 হত্যার রিপোর্ট দিয়েছে, এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই। আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি, কারণ সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলেনি, অনেকের সঙ্গে কথা বলেনি। এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাইদ, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। আদালতে যখন এই মামলা গেছে, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। ফলে এইসব প্রশ্ন এখন তুলতে হবে। শুধু প্রশ্ন তুললে হবে না, প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারোর সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করবো এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে। আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা অত্যন্ত কৌশলগত। 1400 মৃত্যুর যে পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দলটির পাল্টা তথ্যের দাবি আন্তর্জাতিক মতামত গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে নিশ্চিত। বিশেষত স্নাইপার বন্দুক ব্যবহারের অভিযোগ এবং পুলিশ সদস্যদের নৃশংস হত্যার বিবরণ জুলাই আন্দোলনের প্রকৃত
চিত্র বা চরিত্র নিয়ে নতুন আলোচনা শুরু হতে বাধ্য, এবং সেটা আন্তর্জাতিকভাবেই। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত আক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে একেবারে এড়িয়ে যাচ্ছে। তারা ভারতের কাঁধে ঠেলে দিচ্ছে ব্যাপারটি, কিন্তু বিষয়টি তো ভারতের নয় শুধু। আওয়ামী লীগ অন্যান্য বক্তব্যের সঙ্গে এই বিষয়টিকেও তুলে ধরেছে সাংবাদিকদের সামনে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং গত 2 সপ্তাহেই 8 জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর প্রসঙ্গটি এই কারণেই উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের শাসনামলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এসেছে, মানে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ খুব জরুরি ছিল। তবে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের এই যে উপস্থিতি জানান দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু খুব সহজ ছিল না। নিতে হয়েছে নানা কৌশলের আশ্রয়, বিশেষ করে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে স্তরে গিয়ে ঠেকেছে, তাতে ভারতে আওয়ামী লীগকে মানে সে দেশে আশ্রয় দিয়েছে ভারত। এই যুক্তি দেখিয়ে ইউনূস সরকার নানাভাবে ভারতকে হুমকি ধামকি দিচ্ছে, কখনো কখনো সেটা ভারতের অখণ্ডতা বিনষ্টের হুমকির ঘটনায় চলে যাচ্ছে। এমন অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করাটা তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে হাসান মাহমুদের ইউরোপীয় পরিচিতিটি কাজে লাগিয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজন করাটা ছিল খুবই কৌশলী সিদ্ধান্ত, সন্দেহ নেই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে কার্যকর চালটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অ্যান্টি ইলেকশন ইমেজ থেকে দূরে নেওয়া। সরকার বলছে না যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকাতে চাইছে না। আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু এই সরকারের অধীনে নয়। তারা বলছে অন্তর্বর্তী সরকার বদলান, নিয়ম কানুন স্বচ্ছ করুন, মাঠ সমতল করুন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ যদি এই সরকারের বিরুদ্ধেই থাকে, তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবে বলেন? মানে এই কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল কারণ ছিল যে তাদেরকে রাজনৈতিক করে ফেলা হয়েছিল। তো এখন তো একই ব্যাপার ঘটছে। মানে এই কথা তুলে আওয়ামী লীগ এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছে। প্রথমত আন্তর্জাতিক অডিয়েন্সকে দেখানো যে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, দ্বিতীয়ত বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে, এবং তৃতীয়ত অভ্যন্তরীণভাবে নেতাকর্মীদের মনস্তত্ত্বকে দৃঢ় করা যাচ্ছে যে আমরা ফিরে আসার রোডম্যাপে আছি, আমরা হারিয়ে যাইনি। আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে, আওয়ামী লীগ নাকি কোথাও দেখা যায় না, এই যে দেখুন আমরা আছি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেই আছি। একই সঙ্গে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংশ্লিষ্ট আঘাত হিসেবে তুলে ধরছে, যা দেশের বৃহৎ ভোট ব্যাংকের উপর আঘাত বলে সেটা প্রমাণ করতে চাইছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এখানে নৈতিকতা এবং বাস্তবতা একত্রিত হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য, ধারাবাহিক শাসন অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ভিত্তিকে একসঙ্গে জুড়ে তারা বলছে আমাদের বাদ দিলে বাংলাদেশে স্থিতিশীলতা অসম্ভব, এবং সত্যিই তাই। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাদ দিলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, আপনি যত চেষ্টা করুন না, অসম্ভব। আর নির্বাচনে অংশ নেওয়ার শর্তাধীন ঘোষণা আওয়ামী লীগের একটি বুদ্ধিদীপ্ত কৌশল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখার পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে তারা নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে, অন্যদিকে ইউনূস সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছে। এই অবস্থান তাদের আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবেই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা দ্রুত নির্বাচনী মহড়া করা গেলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। ভোটযন্ত্র যতই নিখুঁত হোক, খেলোয়াড়ের অর্ধেককে মাঠের বাইরে রাখা হলে ফলাফলের সামাজিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু এবং ব্যাপক গ্রেপ্তার হামলার অভিযোগ যোগ হলে সবকিছু মিলিয়ে যে প্রতিকূল ভাবমূর্তি সরকারের তৈরি হয়, সেটা আরো পাকাপোক্ত করা হলো এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।